আমরা জানতে চেয়েছিলাম পাহাড় কেমন আছে। কেউ বলছে পাহাড় ক্লান্ত, পাহাড়ে অন্ধকার নেমে এসেছে। কেউ বলছে পাহাড় একদম ভালো নেই, জল নেই, ভালো রাস্তা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষার বেহাল অবস্থা। আদিবাসী বলুন কিংবা উপজাতি, জনজাতি বলুন কিংবা তিপ্রাসা, রাজনৈতিক দল যে নামেই তাদের ডাকুক না কেন, নৃগোষ্ঠীদের একটি বিরাট অংশের আর্থসামাজিক উন্নয়ন আজও বিষবাও জলে বলে মনে করেন অনেকে। কিন্তু কেন? সেটাই আমাদের মূল প্রশ্ন। 1984 সালে নৃগোষ্ঠী অংশের জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এডিসি গঠন করা হয়েছিল। তারপর থেকে পেরিয়ে গেছে 40টি বছর। কেমন আছে পাহাড় এখন? অনেকে হয়তো ভাবছেন হঠাৎ কেন এই প্রশ্ন? ভিলেজ কমিটির নির্বাচন হতে পারে বলেই কি পাহাড়ের নার্ভ দেখার প্রয়াস? না, আসলে রাজ্যে যে কোনো নির্বাচন এগিয়ে এলেই বিভিন্ন রাজনৈতিক দলকে নৃগোষ্ঠী দরদি হয়ে উঠতে দেখেছি আমরা। কেউ এডিসি দিয়েছে, কেউ স্কুল, হাসপাতাল, রাস্তা তৈরি করেছে, কেউ বিধানসভায় আসন বাড়িয়েছে, কেউ কেন্দ্রীয় সুযোগ সুবিধা নিয়ে এসেছে, আবার কেউ নৃগোষ্ঠীদের জন্য চুক্তি করেছে। এমন বহু দাবি করা হয়। তবুও আজও জলের জন্য পথ অবরোধ হয়। শিক্ষা এবং শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা পথে নামে। রাস্তার জন্য গ্রামবাসীরা ভোট বয়কট করে। তাই প্রশ্ন জাগে, এডিসি গঠন, বিভিন্ন চুক্তি, বিধানসভায় আসন বৃদ্ধি কার উন্নয়ন করল? কেন রাজ্যের প্রান্তিক গ্রামগুলি এবং পাহাড়ে বসবাসকারী নৃগোষ্ঠীদের মৌলিক অধিকারগুলোর জন্য আজও দাবি ওঠে? তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, সম্প্রতি তিপ্রামথা বিধানসভায় 25টি এসটি আসন এবং মণিপুরীদের জন্য একটি আসন সংরক্ষণের দাবি করেছে। সেই দাবির যৌক্তিকতা কি? কেন প্রয়োজন বাড়তি 5টি আসন? সংবিধান অনুযায়ী এই দাবি মানা সম্ভব কিনা? চলুন বিশেষজ্ঞদের মতামত নেওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিধানসভায় এসটি আসন বৃদ্ধির দাবি এবং তা নিয়ে বিভিন্ন অংশের নাগরিকদের মতামত জানতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী কিরিট কিশোর দেববর্মা এবং আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। কিরিটবাবু, প্রথমে আপনার কাছে আসি। নৃগোষ্ঠীদের জন্য 25টি এসটি আসন এবং মণিপুরীদের জন্য একটি আসন বিধানসভায় সংরক্ষণের দাবি উঠেছে। এই দাবি কতটা যুক্তিযুক্ত, কেন প্রয়োজন, আপনি কি মনে করেন? নমস্কার, সকলকেই আমি নমস্কার জানাই যারা আপনারা দেখছেন এই টক শো। আমার আন্তরিক শুভেচ্ছা এবং আগাম বড়দিনের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি দীপেন বাবুর প্রশ্ন কিছু উত্তর দিতে চেষ্টা করব। এটা কোনো কিছু নতুন নয়। এই যে আরও বিধানসভার সিট বাড়ানোর, এটা আইপিএফটির দাবিও ছিল। আচ্ছা, কিছু কিছু প্রকাশ্যে আসছে না, যেমন আইএনপিটি তারাও দাবি করতেছে। আচ্ছা, 50-50 যেন হয় বিধানসভা সিট। সাইট যদি হয় 30 রিজার্ভ, 30 রিজার্ভ, নন রিজার্ভ। তো আমার কথা এইখানে দাবি করা যায়, অধিকার আছে, কিন্তু এই দাবি, এইরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে দীর্ঘদিন চলে আসছে আমাদের ত্রিপ্রাসাদের জন্য। কিন্তু যদি আন্তরিক হয় এবং সত্যতা যদি থাকে, তাহলে এই সমস্ত দাবি করাটা ভালো। কিন্তু যেখানে সত্যতা নাই বা আন্তরিকতা নাই, শুধু রাজনৈতিক ইস্যু এবং নির্বাচনী ইস্যু ভেবে যদি দাবিগুলো তোলা হয়, তাহলে এই সমস্ত মিনিংফুল হয় না, সব অসার। তাই দাবি তো করা যায়, কিন্তু এখন আরো 5টা আসন, আবার মণিপুরীদের জন্য একটা আসন। কিন্তু মূল দাবিটা কোথায় থেকে কোথায় গড়িয়ে গেল? তিপ্রামথা তো
চাইছিলেন গ্রেটার ত্রিপুরা লেন, হুম, এরপরে আইপিএফটি চাইছিলেন ত্রিপুরা লেন 2009-এ শুরু করলো তারা, হুম, এরপরে তো গ্রেটার হয়ে গেল। হুম, এখন আবার ট্রাই পার্টি যে এগ্রিমেন্টটা হুম, গত 4 মার্চে করা হলো, হুম, আমরা শুনলাম কানে কানে মানুষের মুখে হুম, যে 6 মাস অপেক্ষা করুন, সব ঠিক হবে। হুম, কিন্তু দেখতে দেখতে শুনতে শুনতে হুম, আজকে 9 মাস চলে গেল। তো এখন আবার নতুন একটা আবার দাবি তুলে হুম, আমাদের নেতারা আন্দোলনটা চাঙ্গা করতেছে। ওকে, কেন এই সমস্ত যেটা আসল যে দাবি ওনারা বললেন যে গ্রেটার ত্রিপলেন বা ত্রিপলেন, হুম, ওইটা তো পার্মানেন্ট সলিউশন, হুম, এ কথা তো ওনারা বলে আসছিলেন। হুম, আবার এখন দেখি আরো 5টা আসন বাড়লে, হুম, আর মণিপুরে আসন যদি বাড়ে, এটা কোন সলিউশন? তাই করাটা ভালো। হুম, আরো উপজাতিদের সংখ্যা বাড়বে, ওকে, তাদের প্রতিনিধিত্ব বিধানসভায় বাড়বে, হুম, ভালো কথা। হুম, কিন্তু উইল দেয়ার বি এনি পার্মানেন্ট সলিউশন? আমার বিগ কোয়েশন এখানে। ওকে, তাই হুম, ঠিক আছে, ভালো, এটার বিরুদ্ধে আমি করতে পারি না, হুম, তবে দ্যাট ডিমান্ড শুড বি জেনুইন। ওকে, সেখানে আন্তরিকতা থাকতে হবে, হুম, অথেন্টিসিটি থাকতে হবে, হুম, সত্যতা, তাহলেই ভালো। আর যদি এর পিছনে হুম, যদি রাজনৈতিক ইস্যু যদি হয় হুম, বা ইলেকশন ইস্যু যদি হয়, আবার সব ওই যে বাংলাতে বলে না, রসাতলে চলে যাবে। ওকে, এটা আমার মনোভাব। ওকে, ধন্যবাদ। টিলবাবু, আমি আসবো আপনার কাছে যে হ্যাঁ। আপনি যে সত্যতার কথা বলছেন এবং আন্তরিকতার কথা বলছেন এবং অথেন্টিসিটির কথা বলছেন, এটা তখনই আসে যে দাবিটা করা হয়েছে সেই দাবি ভারতের সংবিধান মানে কিনা। এখন সংবিধান কি বলছে বা সেখানে এই দাবিটা পূরণ করা সম্ভব কিনা, যদি সম্ভব হয় কিভাবে সম্ভব, সেসব বিষয় নিয়ে আমরা আসবো আপনার কাছে। আর Thank যদি you. তা সম্ভব না হয় তাহলে কি ধরে নিতে হবে যেটা আপনি বলছিলেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এর পেছনে, এটা রাজনৈতিক ইস্যু। তো তার জন্য আমরা অবশ্যই আপনার কাছে আসবো। কিন্তু গৌরাঙ্গবাবু, আপনি কি মনে করেন এই যে 5টি এসটি আসন বৃদ্ধি এবং মণিপুরীদের জন্য একটি আসন সংরক্ষণের দাবি এই করাটা, এখানের যুক্তি কি মনে করছেন, এর পেছনে কতটা যুক্তিযুক্ত আপনি মনে করেন? নমস্কার এবং শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা সবাইকে। তো আজকের এই যে টকশুর যে বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। সংরক্ষণ, আমি যে মতবাদে বিশ্বাসী, হুম, আমরা মনে করি সংরক্ষণ ততদিন প্রয়োজন যতদিন পর্যন্ত না সমাজের সব মানুষ একটা সমতায় পৌঁছবে। হুম, 1 নম্বর। 2, ভারতের সংবিধানে সংরক্ষণের ব্যাপারে সংবিধান যারা রচয়িতা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করেছে। হুম, বিশেষ করে আইনসভাগুলিতে, বিধানসভা, লোকসভা বা তার আরো বিভিন্ন লেভেলের যত ধরনের আইনসভা রয়েছে, পৌরসভা, পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি, ভিলেজ কাউন্সিল, সেখানে সংরক্ষণ হয় জনসংখ্যানুপাতে। আচ্ছা, একদম, হুম, এবং এই বিষয়টা চাকরি বাকরি থেকে শুরু করে আরো আদার্স যত ফ্যাসিলিটিস আছে সর্বক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হয়। সেই বিচারে আমাদের রাজ্যে বর্তমানে যে জনবিন্যাস, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 30%-এর কাছে ধারে আছে জনজাতি বা উপজাতিরা ভাইয়েরা, আর অন্য আদার্স যারা জানেন তারা রয়েছে বাকিটা 70%। যদিও এর মধ্যে হিসাবের মধ্যে একটু মানে হেরফের আছে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এই হিসাবে ত্রিপুরার যে বর্তমানে 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে কি বলবো, উপজাতির জন্য সর্বাধিক 20টা আসনের বেশি হতে পারে না। এমনিতেই এখন 20টা রিজার্ভ আছে, এসসির জন্য রিজার্ভ আছে 10টি, তাহলে 20 আর 10 মিলে 30, 60-এর মধ্যে 30 মানে
50%। 50% হয়ে গেল। সংবিধানে পরিষ্কার উল্লেখ আছে 50%-এর বেশি কোথাও সংরক্ষণ করা হবে না। সম্ভব না। হুম, এই যেখানে অবস্থা দাঁড়িয়ে আছে, হুম, সেখানে আবার নতুন করে হুম। 5টা আসন এসটির জন্য বাড়াতে হবে, এটা তো পুরোপুরি অযৌক্তিক তথা সংবিধানের মূলনীতির পরিপন্থী। হুম। এটা কি করে সম্ভব? হুম, এটা তো অবাস্তব দাবি হয়ে গেল। আচ্ছা। ঠিক তেমনি মণিপুরীদের জন্য, মণিপুরীরা তো জেনারেল, হুম, ওদের জন্য একটা আসন, এটাও তো একটা কেমন ব্যাপার হয়ে গেল। আমার মনে হয় হুম। যে সবটাই মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হুম। দাবি। এই মুহূর্তে কোনো অবস্থাতে আসন রিজার্ভ হুম। কারোর জন্য হওয়া সম্ভব না। যদি ভবিষ্যতে কি বলবো আসন সংখ্যা বৃদ্ধি পায়, লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হুম। তখন সেটা সবার জন্য বাড়বে। এসসির জন্য বাড়বে, এসটির জন্য বাড়বে। আগামী দিনে হয়তো ওবিসি বঞ্চিত, এই রাজ্যের 40% ওবিসি, ভারতের অন্যান্য স্টেটে ওবিসিরা সুবিধা পাচ্ছে, সংরক্ষণের সুবিধা পাচ্ছে, হুম। এখানে কিন্তু পাচ্ছে না। তাদের জন্য রিজার্ভেশন হবে, তখন দেখা যাবে। কিন্তু এখন এই দাবিটা, হুম। এই যে কি বলবো সামনে আসছে কি বলবো ভিলেজ কমিটি। ভিলেজ কাউন্সিলের নির্বাচন, হুম। এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য কি এই দাবি? Okay. আর নইলে এই সমস্ত কথার এখন কি মানে আছে? এটা তো একটা সেন্টিমেন্টের সুরসুরি দেওয়া ছাড়া আর কিছুই না আমরা মনে করছি, যুক্তিতে তাই বলে। ওকে, গৌরাঙ্গবাবু বলছেন আমরা বাঙালি সচিব রাজ্য কমিটি, উনি বলছেন এটা রাজনৈতিক ইস্যু এবং শুধু একটি সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া ছাড়া আর কিছুই নয়, যেহেতু সংবিধান বলছে যে কোনো জায়গায় 50%, 50% সংরক্ষণ হতে পারে এবং ত্রিপুরা বিধানসভায় 50% সংরক্ষণ কিন্তু হয়ে গেছে। 20টি আসন এসটি সিট এবং 10টি আসন আমরা এসসিদের জন্য সংরক্ষিত দেখি এবং 30টি আসন জেনারেল সিট। তাহলে 50% সংরক্ষণের ওপরে যদি এখন যদি আরো 5টি আসন বাড়াতে হয় এসটিদের জন্য, মানে নৃগোষ্ঠী অংশের জন্য এবং একটি মণিপুরীদের জন্য, তাহলে কিন্তু সেখানে কোথা থেকে এই 6টি আসন কোথা থেকে আসবে? যদি সমগ্র আসন না বেড়ে থাকে, যদি 60-এর জায়গায় এখন আসন সংখ্যা আগামী জনগণনার পর আসন সংখ্যা বৃদ্ধি পায়, তখন যদি সেখানে 25 হয় তাহলে সেটা হবে অন্য ইস্যু। কিন্তু 60-এর মধ্যে যদি 25+1 অর্থাৎ 26টি আসন যদি এসটি এবং মণিপুরীদের জন্য সংরক্ষিত রাখতে হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব? কিন্তু সেটাই প্রশ্ন করছেন গৌরাঙ্গবাবু করলেন। আমরা এবার একটু যাব যে যেটা কিরিটবাবু কিছুটা শুরু করেছিলেন, এই সংরক্ষণ বা এই 5টি আসন বৃদ্ধির কারণ কি, কাদের উন্নয়নের জন্য? অবশ্যই নৃগোষ্ঠী অংশের মানুষের উন্নয়নের জন্য। সে আমি বলছিলাম যে আদিবাসী বলুন বা উপজাতি বা জনজাতি বলুন কিংবা তিপ্রাসা, সেই নৃগোষ্ঠী অংশের মানুষের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য আরো 5টি আসন বৃদ্ধি প্রয়োজন এবং মণিপুরীদের যদি উন্নয়ন বলতে হয় তাদের সুযোগ সুবিধা আরো বাড়তি পাওয়ার জন্য তাদের জন্য একটি আসন সংরক্ষণের কথা উঠে আসছে। এখন কিরিটবাবু, এডিসি গঠন হয়েছে 40 বছর, এত বছর পরও নৃগোষ্ঠীদের সার্বিক উন্নয়ন সম্ভব হলো না কেন? এখনো কেন এডিসি গঠনের 6th শিডিউলের 40 বছর পরও আসন বৃদ্ধির জন্য দাবি করতে হচ্ছে? গুড, সেটা আমি বলতে চাইছিলাম যে আমাদের যে জনজাতি গোষ্ঠীদের ভালোভাবে উন্নতি করার স্বার্থে বিগত 40 না মনে হয় 45 ইয়ার্স হয়ে গেছে, মনে হয় 83 তো 83, হ্যাঁ। এত বছর লাগলো, এখনো আমাদের যে এডিসিটা ভালোভাবে উন্নতি আনতে পারলো না, আমি দেখলাম না। একটা উদাহরণ দিচ্ছি আমি, 1972-তে আচ্ছা, যখন মারালেন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দেওয়া হলো, রমা ফার্স্ট, উনি চিফ এক্সিকিউটিভ চেয়ারম্যান ইন্দিরা গান্ধী আমলে। আর একটা আছে 73-তে চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিল, 73-তে সেম ওই বছরই লাই ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমি দেখলাম, জানলাম এখনো তারা কিন্তু গ্রেটার ত্রিপুরা, এই গ্রেটার
মারালেন বা মারালেন সেপারেট বা আরো সংরক্ষণ বাড়াও, মিজোরামের বিধানসভা দাবি তুলতে আমি শুনি না। আচ্ছা, তাদের ভালো উন্নতি হচ্ছে এখন আচ্ছা, এই ষষ্ঠ তফসিলের মধ্যে 6th শিডিউলের পর। মধ্যে। ওকে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে 40 বছর হয়ে গেল। আমার ছেলে এখন মনে হয় 35, কিন্তু উনি বিবাহিত, এক ছেলে, সেলফ সাপোর্টেড হয়ে গেছে। ওকে, তো এডিসি এত বছর হওয়ার পরেও সেলফ সাপোর্টেড কেন হলো না, বা এত রাতারাতি অন্য ডিমান্ডে চলে যেতে লাগলো আমাদের? সেজন্য এডিসি যে আছে, আমার মনে হয় এই যে সংরক্ষণ বাড়ানো, দ্যাট ইজ এ অ্যাকচুয়ালি ভেরি লং টার্ম ডিমান্ড। ওকে, আর মণিপুরীদের জন্য আসন, এটাও লং টার্ম। এই যে উনি যে বললেন গৌরাঙ্গবাবু, হ্যাঁ, সংবিধান অনুসারে যদি আমরা দাবি করি ভালো, তবে সংবিধান সংশোধন করে কিভাবে করা যায় এটা তাদের ব্যাপার। যেমন ত্রিপুরা রাজ্য একসময় সংবিধান ভিতরে ছিল না, ষষ্ঠ তফসিল, কারণ তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, মনার্কি রুল। 1949 15 অক্টোবর যখন মার্জিং হয়ে গেলাম, এর আগে তো সংবিধান তৈরি হয়ে গেছে, কিন্তু এক্সটেন্ডেড টু ত্রিপুরা এই একটা ওয়ার্ড সংশোধন করে ইন্দিরা গান্ধী পার্লামেন্টে পাস করে এডিসি দেওয়া হলো। কিন্তু যদি ইচ্ছা করে দিতে পারে, কিন্তু আমার কথা হলো যারা চাইতে পারে, কিন্তু যত চাই তত আমরা পাই না। তো আমার সাজেশন এখানে আমাদের জনজাতি নেতাদের কাছে অনুরোধ করব আমি, সময় নষ্ট না করে বর্তমানে যে এডিসি আছে, এই এডিসিকে কেন্দ্র করে ভালোভাবে যেন উন্নতি করে, ফান্ড ঠিকভাবে প্রয়োগ হয় এবং রাজ্য সরকার যেন ঠিকভাবে ফান্ড দেওয়া হয়। আর যেন তেন প্রকারেণ এডিসি যেহেতু রক্ষা কবচ বাংলার শব্দটা আমরা শুনলাম, তো রক্ষা কবচ মানে রক্ষা করার একটা কবচ, পরিত্রাতা। তো এই এডিসিকে যদি কেন্দ্র করে ভালোভাবে যদি উন্নতির পথ আগামী দিনে আরো ভালো উন্নতির পথ যদি তৈরি হয়, আমার মনে হয় যেমন মিজোরামের যে 3টা এডিসি এখন চুপচাপ, তো আমি জিজ্ঞেস করলাম তোমরা এতদিন এত বছর হয়ে গেছে কেন আলাদা মারাল্যান্ড স্টেট দাবি করলেন না, লাই রাজ্য দাবি করলেন না, চাকমা আপনার দাবি করলেন না? তারা কি বললেন আমাকে, এটাই আমাদের যথেষ্ট, আমরা উন্নতি হচ্ছে, সবকিছু আমরা যা কিছু পাওনে পাইতেছি, চলছে, তো লাগে না এই সমস্ত এখন। তো আমাদের ত্রিপুরা রাজ্যে 83 অনেক দেরিতে পাইলাম আমরা, কই 72 আমরা পেলাম 11 বছর পরে, কিন্তু আবার তাড়াতাড়ি দেখি অন্য দাবি নিয়ে আবার আমরা পথে নামতে লাগছে। তো কোথাও না কোথাও একটা আসে একটা কিছু গোলমাল। তাই এখানে আমি অনুরোধ করব, অযথা হয়রানি না করে পাবলিকদেরকে দাবি দাওয়া তোলে, বিভিন্ন নতুন নতুন দাবি আদায় করবে, কিন্তু যে দাবি আপনি 9 বছর আগে করলেন, 5 বছর আগে করলেন, সেটা পূরণ হয় না, আবার নতুন একটা দাবি। আমার অনুরোধ এটাই থাকবো রাজ্য সরকারের কাছে এবং এডিসির কাছে, যেই পার্টি থাকুক, যে পার্টি ক্ষমতায় থাকুক, আপনারা করুন সত্যিভাবে এডিসিকে ভালোভাবে উন্নত স্টোরি নিয়ে আসবেন। ওকে, আমরা যখন আপনি দাবির কথা বলছেন, আমরা একটু দর্শক বন্ধুদের একটু পেছনে নিয়ে যেতে চাইবো। যখন বিধানসভার কথা বলছি, বিধানসভার আসনের কথা বলছি, এই মুহূর্তে এসটি আসন সংরক্ষিত আছে 20টি। আমরা সবাই জানি যে 60টি আসন আছে বিধানসভার আসন, এর মধ্যে 20টি এসটি আসন, 10টি এসসি আসন এবং 30টি আসন আছে জেনারেল আসন। কিন্তু এক সময় 1988-র আগে তা কিন্তু ছিল 17টি আসন এসটিদের জন্য সংরক্ষিত। তখন টিএনবি অ্যাকর্ডে কিন্তু সেই 3টি আসন বৃদ্ধি করে 20টি আসন হয়। এবার সেই যে টিএনবি অ্যাকর্ড, টিএনবির সাথে টিএনবি চিফ বিজয় রাঙ্খল যে অ্যাকর্ড সাইন করেছিলেন, সেখানে কিন্তু কি কি দাবি করা হয়েছিল এবং কি কি পেয়েছিলেন, চলুন একবার একটু পেছনে আমরা ফিরে যাই। নৃগোষ্ঠীদের জন্য 60টি রাজ্য বিধানসভা আসনের মধ্যে 20টি সংরক্ষিত হয়েছিল তখন সেই চুক্তির কারণে। নৃগোষ্ঠীদের বিচ্ছিন্ন জমি পুনরুদ্ধার করা হবে
সেখানে সেই চুক্তি অনুসারে নিগোষ্ঠী যুবকদের জন্য কর্মসংস্থানের প্রকল্প হয়েছিল, আরো বেশি রেডিও প্রোগ্রাম করা হবে বলা হয়েছিল, এবং ২৫০০ জুম চাষ করে এমন পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে। আচ্ছা, এর মধ্যে যে দাবিগুলো করা হয়েছিল অথচ যেগুলো পূরণ করা হয়নি, চলুন আমরা সেই দিকে একটু নজর রাখি। নৃগোষ্ঠী অধ্যুষিত জেলাগুলির জন্য কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা চাওয়া হয়েছিল সেই অ্যাকর্ডে নয়, দাবিতে, অ্যাকর্ডের আগে, কিন্তু সেই দাবি মানা হয়নি। তখনও কিন্তু বিধানসভায় ৫০% আসন সংরক্ষণের দাবি উঠেছিল সেই টিএনবি আমলে, টিএনবির চুক্তির আগে, কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি। সেখানে ৩টি আসন বৃদ্ধি করে ১৭ থেকে ২০-তে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আরো একটি দাবি ছিল বহিরাগতদের প্রবেশ সীমাবদ্ধ করার জন্য অভ্যন্তরীণ লাইন পারমিট প্রবর্তন এবং বিদেশিদের নির্বাসন, যেগুলো মানা হয়নি। এখন গৌরাঙ্গবাবু আপনার কাছে আসি, এই যে দাবিগুলো ছিল টিএনবির আমলে, সেই প্রায় একই রকম দাবি এখন আপনারা দেখতে পাচ্ছেন, আবার মনে হচ্ছে ইস্যু, এই দাবিগুলো উঠছে বলে মনে হচ্ছে। দেখুন, আমরা উপজাতি উন্নয়নের বিরোধী নিয়ে বারবার একই কথা বলছি। তো কিরিট বাবুর কথার সূত্র ধরে আমি এই প্রসঙ্গে আসছি। উপজাতি উন্নয়নের কথা বলে এই সমস্ত জেলা পরিষদ, যেটা সংবিধানে ছিল না, 6 শিডিউল ছিল না, 6 শিডিউল সংবিধান সংশোধন করে চালু করা হলো। এরপরও এই যে এত বছর, ৪৫ বছর হয়ে গেল, এখন স্লোগান তোলা হচ্ছে, বলা হচ্ছে যে না, এডিসি টার্গেট পূরণ হয়নি, 6 শিডিউল টার্গেট পূর্ণ করতে পারেনি। আমার প্রথম প্রশ্ন, কেন হয়নি? টার্গেট পূরণ করার জন্য, উন্নয়নের জন্যই তো করা হয়েছে, নাম দিয়ে করা হয়েছে। এর জন্য দায়ী কে? এডিসির প্রশাসনকে কারা পরিচালনা করছে? প্রশাসনে তো রয়েছে উপজাতি ভাইয়েরা। আগে বলা হতো উপজাতিদেরকে শোষণ করছে বাঙালিরা। এই স্লোগানটা আগের আমলের তারাই তুলেছিল, বামেরা। এটা বলতেও বক্রিয় কথা হলো। এডিসি এটা রক্ষা কবচ, ওদেরকে দিলে ওদেরকে ডেভেলপ করা দেবে, আর শোষণ হবে না। এখন তো ওরাই পরিচালনা করছে। বাম আমলে উপজাতির লিডাররাই শাসন করেছে, জুট আমলে রাজ্য সরকার যে আমলেই থাকুক করছে, কিন্তু সেখানে শোষককে কেন তাদের উন্নয়ন হচ্ছে না? এই উন্নয়নের কারিগরি টাকা কেন্দ্র থেকে আসছে, রাজ্যের স্যাংশন আছে, এই টাকাগুলি যাচ্ছে কোথায়? এই যে প্রত্যন্ত অঞ্চলে যারা উপজাতি ভাইয়েরা, এখনো দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে স্কুল নেই, জল নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার নেই, পরনের কাপড় নেই। এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? এখন নিশ্চয়ই এখন যারা প্রশাসন রয়েছে তারা। যখন যারা প্রশাসন রয়েছে তারা উন্নয়নের এই কারিগরি টাকা তাদের ঘরে পৌঁছায়নি, উন্নয়ন গিয়ে পৌঁছায়নি বলেই বর্তমানে এই হাল আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই যে বিষয়টা, যে মানে শোষকের কোনো জাত হয় না। শোষক যারা, তারা নিজের জাতিকেও শোষণ করে, অন্যদেরকেও শোষণ করে। এই চিত্রটা এখনো প্রমাণ হলো। বাঙালি শোষক, এই কথাটা যে ভুল, এটা প্রমাণ হলো, এবং এই সিস্টেমটার মধ্যেই গলদ রয়ে গেছে। আচ্ছা, এই যে জেলা পরিষদ যে দেওয়া হয়েছে, উপজাতি উন্নয়ন নামে, বা 6 শিডিউল করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সিস্টেমের গলদের জন্য, এটা পুঁজিবাদী সিস্টেম, যার জন্য আমরা এটার বিরোধী ছিলাম। যাই হোক, এনিওয়ে, এখন এই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের টাকা পৌঁছানিয়ে এরা দরিদ্র রয়ে গেছে। তবে এটা এডিসি থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয় যে তাদের যে অর্থরাশি প্রয়োজন তাদের উন্নয়নের জন্য, সেই অর্থরাশি রাজ্য বা কেন্দ্র সরকার তাদের কাছে পৌঁছচ্ছে না, এবং তার জন্য ইদানিংকালে আরো একটি দাবি উঠছে, যেটা হচ্ছে যে 125th অ্যামেন্ডমেন্ট, যেখানে এডিসি এলাকাকেও পঞ্চায়েতে রাজ করে, সেখানে ত্রিস্তরীয় ব্যবস্থা করে, সেই টাকার ফান্ডিংটাও সেখানে ডাইরেক্ট হবে। সেই জায়গাটায় একটা দাবি কিন্তু উঠছে। কিন্তু টাকা ডাইরেক্ট ফান্ডিং এডিসি কে দেওয়া হোক, এই নিয়ে আমাদের তরফে কোনো আপত্তি নেই। যেহেতু উপজাতি উন্নয়ন আমরা চাই, সবাই সমান তালে সমাজ এগিয়ে যান। কিন্তু আমার কথা হচ্ছে, এই অবধি যে গ্র্যান্ট
এই জ্ঞান যত টাকা হয়েছে স্বাধীনতার পর থেকে যদি আমরা ধরি, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এই সমস্ত টাকা যদি প্রপার ইউটিলাইজ হতো এতদিন অনেক কিছু হয়ে যেত। উন্নতি হয়নি কথাটা বলা ভুল হবে। এখন থেকে 70 বছর আগে কত পার্সেন্ট উপজাতি এদের মধ্যে শিক্ষিত ছিল, কতজন চাকরি করত, কতজন বিজনেস করত। বর্তমানে যে রেশিও আমরা দেখছি সেটা কি ছিল? ছিল না। কাজে উন্নয়ন একদম হয়নি কথাটা বলা ঠিক হবে না। হয়েছে, হয়তো প্রত্যাশার বেশি ছিল, না হওয়ার পেছনে দায়ী টাকা পয়সা প্রপার ইউটিলাইজ হয়ে লুটপাট হয়েছে, মাঝখানে গায়েব হয়ে গেছে। এইটা হচ্ছে একটা কারণ, সিস্টেমটা একটা কারণ, এই জন্য এই অবস্থাটা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন লেখাপড়া শিখেছে, সবাই লেখাপড়া শিখছে, তাদের বিচার বুদ্ধি বাড়ছে, এরা দেখছে যে যতটা টাকা গ্র্যান্ট এসছে সেটা তো আমাদের হাতে পৌঁছায়নি, উন্নয়ন হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে রাজনীতি যারা করছে তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে বোঝানো হচ্ছে দেখো তোমরা কিন্তু বাঙালিদের এখনো পুরোপুরি সমকক্ষ হয়ে উঠতে পারোনি, কাজে এর জন্য আমাদের আর অতিরিক্ত বিভিন্ন কিছু লাগবে। একটা জিনিস, একটা জাতি একদিন দুই দিনে উন্নতির শিখরে পৌঁছায় না। আজকে বাঙালি জাতির সভ্যতার ইতিহাস 4 থেকে 5 হাজার বছর, এতদিনের চেষ্টায় বর্তমান স্টেজে এসে পৌঁছেছে। ভাইরাস আমাদের উপজাতি ভাইয়েরা সভ্যতার মানে বিকাশ তো শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি, বরঞ্চ কয়েকশো বছরও বা ধরুন 1000 বছর এরকম। ন্যাচারালি এই যে প্রোগ্রেসটা সময় নেবে, বাঙালিদের সমান্তালে বা যারা উন্নত তাদের সমান্তালে যেতে একটু সময় নেবে। এটাকেই যদি আমি মানে কি বলবো ঈর্ষার দৃষ্টিতে দেখি, হিংসার দৃষ্টিতে দেখি, তাহলে তো হবে না। প্রকৃতপক্ষে কিন্তু রাজনৈতিক দলগুলি এই দিকে তাদেরকে ধাবিত করছে। ওকে। এবং ত্রিপুরায় যে পরিস্থিতির জন্য দেয়, এর জন্য আমি মনে করি যে অর্থনীতির প্ল্যানিং, সঠিক প্ল্যানিং নিতে হবে, যেটা আমাদের দাবি ব্লক ভিত্তিক পরিকল্পনা। ত্রিপুরার যে যত রিসোর্স রয়েছে, কৃষিজ, খনিজ, বনজ এবং মানব সম্পদ, সবগুলিকে প্ল্যান মাফিক ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারলে কি ট্রাইবেল কি বাঙালি সবাই কল্যাণ সম্ভব এবং 100% লোকের কর্মসংস্থান সম্ভব। আমরা যে তত্ত্বে বিশ্বাস করি, তখনই সত্যিকারের উন্নতি হবে, হিংসা দূর হবে। কিরণবাবু, আপনার কি মনে হয় যে কথাগুলো গৌরাঙ্গবাবু বললেন, যে অর্থরাশি যা দেওয়া হয়েছে বা এই 40-41 বছরে এডিসি হওয়ার পরেও যদি স্বাধীনতার পর থেকেও না ধরি, যে অর্থরাশি দেওয়া হয়েছে তা যদি সঠিক ইউটিলাইজেশন হতো, তাহলে আজ প্রত্যন্ত এলাকার পোশাকে বলুন, অবশ্যই নিগোষ্ঠী অংশের নিজস্ব ট্র্যাডিশন আছে, পোশাক আছে আলাদা, কিন্তু পরার জন্য পোশাক নেই, খাওয়ার জন্য খাবার নেই, এমন পরিস্থিতিতেও কিন্তু অনেক নিগোষ্ঠী অংশের মানুষকে আমরা দেখি। যদি শুধু নিগোষ্ঠী নয়, সেটা অবশ্যই বাঙালিদের মধ্যেও কিন্তু প্রত্যন্ত এলাকায় এমন অনেক মানুষ আছেন যাদের এই দুরবস্থা আছে। কিন্তু এডিসিতে যদি সঠিক প্রশাসন যদি সঠিক ইউটিলাইজেশন করতো, তাহলে এই পরিস্থিতি এরকম হতো না বলে আপনি কি মনে করেন? ধন্যবাদ। এটা তো গৌরাঙ্গবাবু মনে হয় কিছু টাচ করছেন এই ব্যাপারে। যারা ক্ষমতাবান তাদের দায়িত্ব ছিল সার্ভিস দেওয়া। পাওয়ার মিনস টু সার্ভ, নট টু মিস ইউজ। অ্যাবসলিউটলি। তো এখন যারা ক্ষমতায় আছে, একটা উদাহরণ দিচ্ছি আমি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন 1990-এ, তখন একটা ওই ফাইন্যান্স ব্যাপার উনি দাঁড়িয়ে বললেন এই পক্ষ যে আমরা পার্লামেন্টে বসে 100% বাজেট করি আমাদের দেশের জনসাধারণদের বেনিফিশিয়ারদের জন্য, কিন্তু এই পার্লামেন্ট থেকে টাকাটা বের হয়ে হ্যাঁ যেতে যেতে ওই বেনিফিশিয়ারির কাছে 10% পায়, 90% সব আটকে গেছে। মনে হয় এক্সাম্পলটা খুব মূল্যবান। আচ্ছা, গৌরাঙ্গবাবু যে বললেন, এই যে উদাহরণ দিয়ে দিলাম, রাজীব গান্ধী বললেন কিভাবে দেশ উন্নতি হবে, কারণ 100% আমরা বাজেট করি, যার জন্য সে 90 পায় না, 50 পায় না, 10%, যার জন্য আমাদের দেশ গরিবই থাকে। আচ্ছা, এখন এই যে এডিসি একটা ফ্যাক্টর হাসিল, তারা সবসময় বলছে আমি তো এখনো যাইনি এডিসি,
পলিটিক্যাল কোনো জয়েন নাই, কিন্তু আমরা পাবলিক হিসাবে বুথ দেই, নেতারা আছে বুঝাই, আমরা এদেশে যদি যাই তাহলে টাকার বৃষ্টি হবে, আচ্ছা টাকার বৃষ্টি হবে, মানে মানে রাং ওয়াতি ওয়ানাই ককবরক দিয়া। ওকে এই গত এডিসির ইলেকশন আগে নাকি একজন খুব ভালো কর্মী, আচ্ছা গ্রাম লেভেলের, উনি আমার বাড়ির পাশে, হুম উনি কি বললেন যে স্যার এবার যদি এডিসিতে যে কোনো এই যে পার্টিকে আমরা পাঠাই, তারা বলছে আমরা যদি পাঠান আপনারা তাহলে ওটা আংলি ওয়াতি বানাই। আচ্ছা তা আমি বললাম টাকার বর্ষা হবে, হ্যাঁ টাকার বৃষ্টি হবে, আচ্ছা। আসবে, মানে বৃষ্টির টাকার কোনো অভাব হবে না, আচ্ছা, টাকার অভাব হবে। বৃষ্টির মতো পড়বে আকাশ থেকে। আচ্ছা তো আমি এইভাবে বললাম ঠিক আছে কথা, টাকার বৃষ্টি হবেই, কিন্তু যারা বলছে তাদের জন্য টাকা বৃষ্টি হবে, কিন্তু আমার আপনার জন্য হবে না। আচ্ছা তাইলে কিন্তু এখন মুখ ফিরিয়ে অন্য পার্টিতে জয়েন করলো। আমি জিজ্ঞেস করলাম তুমি কেন আবার অন্য পার্টিতে গেল? স্যার আমরা কইছে টাকার বৃষ্টি হবে, কিন্তু টাকার বৃষ্টি তো কই, একটা ফুটাও পড়লো না, এলেগে আমি দলটা চেঞ্জ করছি। তা এটাই দুঃখের বিষয়, ওকে দুঃখের বিষয় যে ক্ষমতা যারা নিয়ে থাকে প্লিজ যেন সার্ভিসের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে এই ক্ষমতাটা যদি প্রয়োগ করে তাহলে সত্যিকারই উন্নতি হবে, তা না হলে হবে না। এটা আমার ভিউ, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার কনসেপশন কমপ্লিটলি ভাবে। আরেকটা কথা, এখন কোথায় যে আছে আমরা এখন ঠিক উই হ্যাভ নো রাইট ডেস্টিনেশন, আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য কিন্তু আমরা নাই। কাকে কি বিশ্বাস করবো এখন? কারণ সময় আসলে পরে সকলেই মাঠে ময়দানে গরম করে আমারে বুথ দেন, আমার দলে বুথ দেন। এতদিন আমরা এই একটা কথা উনি বললেন যে শোষণ, আমি ওনার পক্ষে আছি। শোষণ একটা মহিলার কথা বলি তাহলে পরিষ্কার হবে, এটা আমার কথা না। এক মহিলা উগ্রপন্থী কোন স্বামী স্ত্রীর মনে হয়, উনি মিডিয়াতে আসলেন, ওকে একটা বাংলা শব্দ উনি কিছু কোট করলেন, মানে স্টেটমেন্ট দিলেন, এইভাবে তার আরেকটা নাটক এসে বকাবকি করছে যে অমুক ফোনা, আমি নাম বলবো না, হ্যাঁ আমার কই টাকা খাও, টাকা খাইছে, তোমরা টাকা খাইছো, তোমরা সব নষ্ট করছো, ঘর বাড়ি তুলছো, কিন্তু আমরা কি করছো? আমরা কই বাঙালিরা, শিক্ষিত বাঙালিরা পুটকি মাইরা খায়, এখন আমার তিপ্রাসারও পুটকি মাইরা খায়। ওকে আমরা এই কথাটা, এটা ফ্যামিলি শো, একটা ভাষাটা ঠিক রাখবো আমরা, ক্রেডিট পাবো, ভাষা ঠিক রাখার জন্য অনুরোধ রাখবো। ওকে এভাবে বলা হয়, এভাবে উনি কোট করেছেন, উনি মহিলাটা কোট করেছেন, দুঃখের সহিত উনি স্টেটমেন্ট দিলেন। ওকে তাই এখন গৌরাঙ্গ বাবু উনি যে বললেন, মানে যেটা মূল বক্তব্য হচ্ছে যে মানে উনি বলতে চেয়েছেন যে একসময় আমরা জেনেছি যে বাঙালিরা ঠকিয়ে খাচ্ছে, হ্যাঁ এখন নিজেরা কিন্তু ঠকিয়ে খাচ্ছে। এই মহিলাটা এইভাবে স্টেটমেন্ট করছে। তো এখানে আমি বুঝি সত্যি যে এখন বাস্তবে যা দেখছি রাস্তা নাই। কোনোদিন কোনো সময় আমরা জানতাম না, শুনতাম না বেশিরভাগ যে আমরা বুথ দিব না, আমরা বুথ বয়কট করবো এবার, পাহাড়ি আমাদের তিপ্রাসারা। কেন এত চরমে আসলো সমস্যা? আমার মনে হয় কিছু সংশোধন হওয়ার দরকার আছে আমাদের যারা লিডার, যারা ক্ষমতায় আছে। না এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলছেন যে লিডাররা সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, পাওয়ার যাওয়া মানে দায়বদ্ধতা, ঠিক আছে, এগুলো আমরা বইয়ে শুনি, কিন্তু রাজনৈতিক নেতারা বা নেতৃত্বরা এই বই কতটুকু রুলস কতটুকু ফলো করেন সেটা নিয়েও সন্দেহ থাকে। এখন অনেকেই বলছেন যে এই যে আসন বৃদ্ধির দাবিটা মানে চাপের রাজনীতির একটা নতুন কৌশল, এখন সেটা আপনারা কি মনে করেন? এইটা হবে না, সোজা কথা। কারণ এত ডিমান্ড করে আসছে কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন হয় নাই। এই যে রাজীব রাঙ্কল চুক্তি, 3টা আসন বাড়লো, এটা একসময় সচিন সিং এই সুকুমার সেনা আমলে ডিজলভ করা হয়েছিল, আবার রেস্টোর করা হয়েছে, ভালো কথা। কিন্তু রেডিও সেন্টার জায়গা ঠিক করা হলো শিকারি বাড়ি 18 মোড়া, এই লং ড্রাইভ, কই হলো না তো, ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। রেডিওর প্রোগ্রাম বেড়েছে, হ্যাঁ প্রোগ্রাম বেড়েছে, কিছু অনুষ্ঠান বেড়েছে রেডিওর। না রেডিও সেন্টার আলাদা না, সেটা রেডিও সেন্টার হয়নি, কিন্তু আলাদা অনুষ্ঠানগুলো বেড়েছে, বিভিন্ন রেডিও সেন্টারগুলোতে অনুষ্ঠান বেড়েছে, এটা তো আলাদা। আচ্ছা, কিন্তু বিজয় আর রাজীব আর আঙ্কল চুক্তি ছিল আলাদা, একেবারে সেপারেট
যেন আমাদের ত্রিপ্রাসাদের একটা রিলিফ সেন্টার হোক, এটাই ছিল দাবি। আচ্ছা এগ্রিমেন্ট ছিল, এটা পরিষ্কার লেখা আছে এখানে। আচ্ছা কিন্তু এটা তো হইল না। তাহলে এখন নতুন নতুন দাবি করে কতটুকু হবে? বরংস এইভাবে আমি এই একটু আগে বললাম তো, ওইটা যদি এই আন্তরিক হয় আর সত্যতা যদি থাকে তাহলে হবে, কিন্তু সেখানে আন্তরিক না হওয়াতেই মনে হয় আমার সন্দেহ আছে। তাই নির্বাচন আসলেই কেন নতুন নতুন দাবি নিয়ে উপস্থিত হয়, সেজন্য যদি আন্তরিক এবং সত্যতা না থাকে তাহলে সেখানে রাজনৈতিক ইস্যু এবং নির্বাচন ইস্যু ছাড়া কিচ্ছু হবে না। আচ্ছা আর যদি আন্তরিক হয়, যদি অথেন্টিসিটি হয়, তাহলে মনে হয় একটা কিছু হতে পারে। যাদের কাছে ক্ষমতা আছে সংবিধান সংশোধন করার, তারা করতে পারে, ওকে, কোনো অসুবিধা নেই। এখানে প্রশ্নটা যে করলো, সংবিধান সংশোধন হলো, সংবিধান সংশোধন হয়ে 25টা আসন এসটিদের জন্য যদি বৃদ্ধি করা হয়, সংরক্ষিত করাও হয়, এবং একটি আসন মণিপুরীদের জন্য যদি সংরক্ষিত করা হয়, তাতে কি লাভ হবে? ওকে, ধন্যবাদ। হবে না। কেন হবে না? এক সময় তো আমাদের সচিন সিং আমলে খুব ভালো ভালো লিডার ছিল ত্রিপ্রাসাদের। তারপর দশরথ দেববর্মণি চিফ মিনিস্টার ছিলেন 5 বছর। যতটুকু আশা ছিলাম, এই আশা ছিল যে উন্নতি পাওয়ার জন্য, এটা তো হলো না। এখন মেম্বার, বিধানসভা মেম্বার বাড়িয়ে বা আজকে যদি মানুষের মন যদি পরিবর্তন না হয়, লিডারদের যারা ক্ষমতায় থাকবে, সত্যিকার আন্তরিক যদি উন্নতি করার ইচ্ছা না থাকে, সিট বাড়াইলে বা কি হবে? এটা হবে না। আচ্ছা, আমার বিশ্বাস নাই, আনটিল আনলেস এ পার্সন, রাইট পার্সন হু আর ইন অথরিটি চেঞ্জ, ট্রান্সফর্ম হিজ অ্যাটিটিউড উইথ দ্য লাভিং সার্ভিস, কিচ্ছু হবে না। তাদের পরিবর্তন দরকার। রঙ্গবাবু, আপনার কি মনে হয় এখানে এই যে আসন বৃদ্ধির যে দাবিটা, এটা একটা মানে চাপের রাজনীতির একটা কৌশল বলে মনে করা হচ্ছে? মানুষের কল্যাণের জন্য যে কোনো চিন্তা, যে কোনো ভাবনা, পরিকল্পনা, প্রথমেই দেখতে হবে এর পেছনে যুক্তি কতটা আছে। একজন বড় দার্শনিক এই কথাটা বলেছেন। তারপর দেখতে হবে এই যুক্তিটা কি সুযুক্তি, নাকি তার পেছনে কোনো ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, ওকে, কোন উদ্দেশ্য আছে কি। থার্ড পয়েন্ট হচ্ছে, যদি যুক্তিটা সঠিক হয় এবং সবার কল্যাণকামী হয়, আমার নিজের কল্যাণ চাই কিন্তু অন্য কাউকে হ্যাম্পার করে নয়, সবাই উন্নতির চিন্তা করে যদি হয়, তাইলে এটা অ্যাকসেপ্টেড। সেই দৃষ্টিকোণে কিন্তু যারা এখন সকল পলিটিশিয়ান কোনো কিছু করছে না, ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি করে চলেছে। তা সেই আপনার কি বলবো, এখন যারা উপজাতি ভিত্তিক দল করছেন, মথার থেকে শুরু করে আগেও যারা করেছেন তাদের কথা বলি, বা বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন পার্টিতে যারা বিলং করেন, কংগ্রেস, সিপিএম বা বর্তমানে বিজেপি, সব ভোটের ক্ষমতার রাজনীতি করতে গিয়ে যত সস্তা সেন্টিমেন্ট আছে, সস্তা উপায় আছে, এগুলি রাস্তা তারা বেছে নিচ্ছে এখন অব্দি। যেমন মথার কথা যদি বলি, ত্রিপুরাতে ট্রাইবেল উন্নয়নের নাম করে এডিসি হলো 7ম তফসিল, পরবর্তীকালে হলো 6ষ্ঠ তফসিল। আমরা বাঙালি, আমরা যারা করি, আমরা শুরু থেকে বলেছি এই দিয়ে হবে না, লাস্ট অব্দি এটা নিয়ে প্রশ্নগুলো যেটা উঠেছে এখন। তারপর বিজয়বাবু আমরা দেখলাম কি 88-এ দাবি তুললেন যে না, আমার ত্রিপ্রাসার উন্নতির জন্য, ট্রাইবেলদের উন্নতির জন্য আমার আরো কিছু চাই। কি উনি দাবি করলেন? তখনও দাবি তুলেছিলেন 50% আসন, 3টা দেওয়া হলো ওনাকে, বাড়িয়ে 20টা করা হলো, 17 থেকে 17টি হয় না জনসংখ্যানুপাতে। যাই হোক, মেনে নিয়েছি আমরা, তাতেও যদি কল্যাণ হয় হোক। এখন কেন আবার প্রশ্ন উঠছে আরো 5টা 6টা বাড়াতে হবে? এবং মথার সুপ্রিমো প্রথম দাবি উঠিয়েছিল, আইপিএফটি বলেছিল ত্রিপুরাল্যান্ড, এটাকে উনি করে নিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এখান থেকে ফিরে এসে উনি বললেন না, আমরা কনস্টিটিউশনাল সলিউশন চাই, ত্রিপাক্ষিক চুক্তি করলেন। এখন তিনি বলছেন ত্রিপাক্ষিক চুক্তিতে নাকি এই কথাগুলি ছিল, আমরা ত্রিপুরাবাসী আদৌ জানে না যে ত্রিপাক্ষিক চুক্তিতে কি ছিল। এটা ত্রিপুরা মানুষ জানতে চায়, কেন্দ্রীয়, রাজ্য এবং 3 পক্ষ মিলে যে চুক্তিটা হয়েছে এটার মধ্যে আসলে কি লেখা আছে, নাকি এটা আমাদেরকে মানে কি বলবো ব্লাফ দেওয়া দিচ্ছেন মথার সুপ্রিমো।
এই ত্রিপাক্ষিক চুক্তির কথা বলে। এখন কেন ত্রিপাক্ষিক চুক্তির দোহাই দিয়ে তিনি সেখান থেকে সরে এসে 5টা আসন, তাহলে আগের সবগুলি কি বাদ? এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখন কি 5টা আসন দিলে সবকিছু সমাধান হয়ে যাবে? তাহলে কেন বারবার কেন এইভাবে কক্ষ পরিবর্তন? এইটাই পলিটিক্স। সাধারণ মানুষ যারা রয়েছে এতটা পলিটিক্স বুঝেন না, যারা তাদেরকে মোটিভেট করা খুব সহজ। সময়ে সময়ে তাদেরকে চোখের সামনে কোন একটা দাবি রাখলেই কি তাহলে মোটিভেটেড হন? কিন্তু কিছু বলবেন না। হয়তো আমি দুইটা কথা বলি। এখন যে মথা কিন্তু 3টা বিষয় নিয়ে দাবি করছে ব্লগে। একটা হলো ট্রাইপার্টি এগ্রিমেন্ট শুড বি ইমপ্লিমেন্টেড। নাম্বার 2, 125 অ্যামেন্ডমেন্ট করা হোক। নাম্বার 3, আরেকটা হলো যে এদেশে তাড়াতাড়ি ইলেকশন হোক। আচ্ছা, ট্রাইপার্টি যে এগ্রিমেন্টটা আমার সাসপেক্ট এখানে তাদের কোনো টাইম বাউন্ড নাই, টাইম বাউন্ড নাই, যার জন্য আজকে 9 মাস হয়ে গেল। আরেকটা আমার একটা প্রশ্ন আছে এখানে, তারাই তো সরকার আছে, আইপিএফটি, ত্রিপুরা মথা আর বিজেপি, দে আর পার্টনার এজ এ কোয়ালিশন গভর্নমেন্ট। কিন্তু সরকারের থেকে আবার সরকারের বিরুদ্ধে এই যে এজিটেশন করা মানে কি, তা আমার একটা প্রশ্ন আছে সেখানে। কারণ ট্রাইপার্টি এগ্রিমেন্টে কিছু লেখা আছে, আনটিল আনলেস ইট ইজ ইমপ্লিমেন্টেড, এটা যতক্ষণ পর্যন্ত ফাংশন না হয় কোনো এজিটেশন করা যাবে না। কিন্তু কেন তারা করলো এবং কেন্দ্র সরকার কেন করতে দিল সুযোগ, এটা একটা প্রশ্ন আছে। তো তাদের মধ্যেই তো ঠিক নাই, প্রিন্সিপাল নাই। তাহলে এখন অমিত শাহ জি বলতেন যে তোমরা তোমাদের ট্রাইপার্টি যে এগ্রিমেন্টটা ছিল, যে এটা যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি ফর্ম করে এজিটেশন কি করা হয়েছে, এটা তো একটা এখন ডেপুটেশন দেওয়া হয়েছে, এটাও তো একটা আন্দোলন। ওকে, এটা তো আন্দোলন, মুভমেন্ট। এটা ইংরেজিতে বলছে এখানে মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট, তাহলে তো মুভমেন্ট তো। ওকে, এটা গ্রুপ বাই গ্রুপ। সেটা ত্রিপাক্ষিক চুক্তির বিরোধী হয়ে গেল। ত্রিপাক্ষিক চুক্তিতে লেখা ছিল কোন ধরনের আন্দোলন মুভমেন্ট হবে না, করা যাবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কমিটি ফর্ম করে ইমপ্লিমেন্টেশন না করা হয় ততক্ষণ পর্যন্ত মুভমেন্ট করা যাবে না। কিন্তু হঠাৎ করে আজকে মুভমেন্ট কেন? চাক না 25টা সিট হোক, 10টা বাড়া, কোনো আপত্তি নাই। বাট একটা এর মধ্যে আমি শেষ করতে চাই, আইন তৈরি হয় মানুষের স্বার্থে। মানুষ আইন তৈরি করে মানুষের স্বার্থে, যদি দরকার হয় তারা আইন সংশোধন করবে, করে হয়তো আরো 5টা সিট বাড়িয়ে দিতে পারে, কোনো অসুবিধা নাই। বিকজ দ্য ল ইজ মেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল। কিন্তু লর জন্য মানুষ না, কিন্তু মানুষের জন্য আইন তৈরি হয়। তো এই সম্বন্ধে আমি একটু বলতে চাই, যদি দরকার হয় আইন পরিবর্তন করে মানুষের জন্য আইন তৈরি করা হোক, বাস, এটা আমার শেষ কথা। সংরক্ষণে আমি একটু টাচ করতে চাই। সংবিধানের মৌলনীতির পরিপন্থী কোনো আইন বা কোনো সিদ্ধান্ত পার্টিকুলার একটা স্টেটের জন্য হতে পারে না, যেটা বললাম সংরক্ষণ ইস্যুটা। কোন অবস্থাতে ত্রিপুরার জন্য এটা কার্যকরী হবে, অন্য স্টেটের জন্য হবে না, এটা হওয়া সম্ভব না। এটা একদম মূলনীতির বিরোধী। এটা হলে গোটা দেশেই বদলে যাবে চিত্র, সংরক্ষণের চিত্রটা। এটা এক্সাম্পল হিসেবে অন্যরা নেবে, কেন নেবে না? আজকে ওবিসি কেন ডিপ্রাইভড হবে, এসসি কেন ডিপ্রাইভড হবে, আদার্স কেন ডিপ্রাইভড হবে, তারও দাবি করবে। কাজে বিষয়টা তা না, এটা হওয়া সম্ভব না কোনো অবস্থাতে। এটা হলে গোটা দেশের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাবে। আজকের এই সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে একটা পয়েন্ট ড্রপ করলো আমার, আজকে মণিপুরের অবস্থা দেখুন। এই সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে বাড়তে বাড়তে মুভমেন্ট এই জায়গায় চলে গেছে। গোটা মণিপুর, গোটা দেশ আজকে মানে মণিপুর নিয়ে চিন্তিত। এই সংরক্ষণ ইস্যু কেন্দ্র করে বাংলাদেশের চেহারা দেখুন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। কাজে বিষয়টাকে এত সহজভাবে আমরা চিন্তা করলে হবে না। তাহলে কি এই সংরক্ষণ ইস্যুটাকে সামনে এনে মানে জনসমর্থন আদায়েরই কি লক্ষ্য? রাজনৈতিক ইস্যুই কি কিরিট বাবু, সেটাও একটা প্রশ্ন। এটাই তো আমি বললাম, একদম এটাই তো আমি বললাম যে যদি আন্তরিক না হয়, সত্যতা না থাকে, তাহলে এটা আমি ধরে নিব ইট ইজ পলিটিক্যাল অ্যান্ড ইলেকশন ইস্যু। ওকে, আমার যদি আন্তরিক এবং সত্যতা থাকে ওই দাবির মধ্যে, তাহলে আই রেসপেক্ট দেন, আমি সম্মান জানাই তাদেরকে, স্যালুট জানাই। অ্যাকচুয়ালি সেন্টিমেন্টটা ফল করছে এই মথার দলের, দেখছে যে লোক ধরে রাখা যাচ্ছে না, কারণ যা বলছিল তারা তা করে দেখাতে পারছে না।
নতুন একটা ইস্যু সামনে নিয়ে আসলো। আচ্ছা, না, সংগঠন টিকবে না, সামনে আসছে নির্বাচন, এই নির্বাচনকে ফেস করতে হবে, কাজেই একটা জ্বলন্ত কিছু বিষয় চাই, এই হচ্ছে ঘটনা। ওকে, আমরা মনে করি কিরিট বাবু, এই যে বারবার জায়গা পরিবর্তন হচ্ছে, দাবি পরিবর্তন হচ্ছে, এবং মানুষের সেন্টিমেন্ট, যেটা আপনারা বলছেন যে মানুষের সেন্টিমেন্টটাকে সুরসুরি দেওয়া হচ্ছে, কোথায় আছে পাহাড়ের মানুষ এই মুহূর্তে, কি অবস্থান আপনারা কি বুঝতে পারছেন বা কি দেখছেন যে এই ধরনের দাবিতে মানুষ কতটা বিশ্বাস রাখতে পারছে এই মুহূর্তে? ধন্যবাদ। এখন খুব দুঃখের সহিত বলতে লাগে, যারা নেতৃত্বে আছে বা দল নিয়ে আন্দোলন করছে জাতির জন্য, তারা জানে ওইটা কি মানুষের ইস্যু, না পলিটিক্যাল ইস্যু, না ইলেকশন ইস্যু, নাকি এটা মনোমত নিজের ইচ্ছামতে রাষ্ট্রনীতিক নেতাদের ইস্যু, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। এটা আমার সন্দেহ আছে। আর যদি সত্যিকারে ওইটা আমাদের জনজাতিদের ইস্যুই যদি হয়ে থাকে, তাহলে আমি স্যালুট জানাই তাদেরকে। বারে বারে একটা দাবি করলেন, হলো না, আবার নতুন দাবি করবে, আবার নতুন দাবি করবে। আর কতদিন? আমরা বলছি 70 বছর চলছে, এখন কত 70 আবার চলবে, শুধু দাবি দাবি দাবি, মুভমেন্ট এটা তো আর হবে না। এখন নেতৃত্বদের কাছে এটাই আমার অনুরোধ, প্রসাদের মধ্যে শুধু দাবি, স্লোগান 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 চলছে চলছে, অনেকেই মারা গেছে, এখনো কিন্তু দাবি পূরণ হয় না, আশা মতো উন্নতি আমরা পাই না। সেজন্য তাড়াতাড়ি যথাসময়ে যতটুক আমাদের যে বর্তমানে কনটেক্সে যা কিছু পাই, যা কিছু পারি, এটা নিয়ে যদি তারা যেন আন্দোলন করে এবং দেশের মানুষের জন্য কিছু কাজ করে, সন্তোষজনক যেন কাজ করতে পারে, সেটা আমার একটা অনুরোধ রাখবো আর কি। এটাই আমার অনুরোধ রাখবো তাদের কাছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে উনার কথার জের ধরে বলছি, আমরা বাঙালি, আমরা যারা করি, আমরা যে আদর্শে বিশ্বাসী, আমরা সবার কল্যাণ চাই, সর্বজন হিতায় সর্বজন মানে কল্যাণে যা দরকার তা। আমার আবেদন থাকবে, আহ্বান থাকবে, আজকে যারা উপজাতি কল্যাণ বা সমাজের নিচের তলার মানুষের কল্যাণের জন্য যারা চিন্তা করেন, আমরাও করি, আসুন সবাই মিলে এমন একটা আদর্শ, এমন একটা কম্প্রিহেন্সিভ আইডিওলজি আমরা খুঁজে বের করি, যাতে সবাই কল্যাণ হবে, কেউ প্রতারিত হবে না। লিভ অ্যান্ড লেট লিভ, এটা হোক আমাদের প্রিন্সিপল। এবং চাই মানে মরালিস্ট লিডারশিপ, না হলে এই শোষণ সমাজে বন্ধ হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কিরিট বাবু, আপনাকেও। আমরা আবারও বসবো, আবারও আমরা আলোচনা করব, আরো হয়তো কিছুদিন পর। আজকে যে দাবি উঠছে এই 25টি আসন সংরক্ষণ করার জন্য, এসটি আসন সংরক্ষণ করার জন্য, 5টি বৃদ্ধি করার জন্য এবং একটি মণিপুরীদের জন্য, সেই দাবি কোথায় গেল, কোথায় দাঁড়ালো, সেটা হয়তো আরো কয়েকদিন পর আমরা অবশ্যই আলোচনা করব। 125 5th অ্যামেন্ডমেন্ট নিয়েও আমরা অবশ্যই কথা বলবো, আরো একদিন অবশ্যই আমাদের স্টুডিওতে চাইবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, 1979 সালে 19শে জানুয়ারি ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাবার 45 বছর পরও লিপি বঞ্চনা মিটল না নৃগোষ্ঠীদের এক অংশের। 45 বছরে ত্রিপুরার ইতিহাসে অনেক অধ্যায় লেখা হয়েছে, কাজে কর্মে শিক্ষায় অনেক নতুন নিয়ম চালু হয়েছে, অনেক পুরনো পদ্ধতি বিলীন হয়ে গেছে, কিন্তু ককবরক ভাষা সরকারি স্বীকৃতি লিপি পেল না আজও। তেমনি আজও নৃগোষ্ঠীদের বহু মৌলিক চাহিদার জন্য বারবার আওয়াজ তুলতে হয়, আর সেই অভাব মেটানোর দাবিকে ভর করে রাজনীতির ময়দান গরম করে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু দিনের শেষে একাংশ নৃগোষ্ঠীদের উন্নয়ন হলেও একটা বিরাট অংশের সহজ সরল গিরিবাসীরা যে আজও জীবন যুদ্ধে কঠিন লড়াই করছে তা কিন্তু স্পষ্ট। এডিসি গঠন হবার 40 বছর পরেও কেন নৃগোষ্ঠীদের সার্বিক উন্নয়ন সম্ভব হলো না? বিধানসভায় আসন বৃদ্ধি করলে কি তাদের বাড়তি উন্নয়ন হতে পারে? সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।